হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন রিসেন্টলি দুটো খবর সামনে এসছে, আমি আপডেটে শেয়ার করেছিলাম, বাট এগুলো নিয়ে সেই লেভেলে কথাবার্তা হয়নি যতটা করণ জোহর যখন নিজের 50% স্টেক্স ধর্মা প্রোডাকশনে আদার পুনাওয়ালাকে বিক্রি করে দিয়েছিল 1,000 কোটি টাকাতে, এবং কোম্পানির ভ্যালিউ দাঁড়িয়েছিল হচ্ছে 2,000 কোটি টাকাতে। তো 50% স্টেক্স সে বিক্রি করে দিয়েছিল 2024 সালের ঘটনা। তো সেই সময় আর কি জিনিসটাকে নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছিল। বাট এই সেম জিনিস কিন্তু আমরা বলিউডে আবারও হতে দেখলাম। সঞ্জয় লীলা বনসালি কিন্তু সারেগামাপার সাথে আর কি কোলাবোরেট করেছে। তো সেখানে সে 28% স্টেক্স বিক্রি করেছে, এবং সেখানে বানসালির ছবির যে মিউজিক সেটার উপর এক্সক্লুসিভলি রাইটস থাকবে হচ্ছে সারেগামাপার, এরকম একটা ডিল হয়েছে। এবং পরবর্তীকালে 2030 অব্দি সারেগামাপা ডিসাইড করেছে যে 28% থেকে বেড়ে তারা 51% স্টেক বাই 2030 তারা নিয়ে নেবে এই কোম্পানিটার মধ্যে, এরকমই তাদের প্ল্যান রয়েছে। দ্বিতীয় জিনিসটা যেটা রিসেন্টলি হয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সাল মিউজিক। তারা কিন্তু এক্সেল এন্টারটেনমেন্ট মানে ফারহান আখতার, রিতেশ সিধওয়ানির যে কোম্পানি, সেখানে তারা 30% স্টেক্স নিয়েছে 800 কোটি টাকাতে, বুঝতেই পারছেন। তো সেটা একটা বড় ডিল হয়েছে, এবং ইউনিভার্সাল এবং এক্সেল মিলে একটা নতুন মিউজিক লেভেল তৈরি করবে। এবং এবার থেকে এক্সেল যে মিউজিক তৈরি করবে সেটা যে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন, সেটা পুরোপুরি এক্সক্লুসিভ টু ইউনিভার্সাল থাকবে, এবং তারা নিজেদের একটা লেভেলও তৈরি করছে। তো এখন অবধি ইউনিভার্সাল সিনেমার মধ্যে আর কি ঢোকেনি, তারা মিউজিকের সাথেই এক্সক্লুসিভলি ডিলটা করেছে এক্সেলের সাথে। বাট পরবর্তীকালে তারা স্টেক্স ইত্যাদি বাড়াতে পারে। এখন অবধি তারা 30% স্টেক্স নিয়েছে 800 কোটি টাকাতে। এই দুটো খবরকে নিয়ে সেইভাবে বিশাল চর্চা ইত্যাদি হয়নি। দেখুন, ভানসালি সিনেমাতে সারেগামাপা এই যে মানে ভানসালি প্রোডাকশন হাউসে যে স্টেক্সটা কিনেছে 28%, এবার সেখানে ভানসালি সিনেমা কিন্তু মিউজিক্যালি হয় চিরকাল। তো সেটা কিন্তু খুব অর্গ্যানিক্যালি ফিট হচ্ছে ব্যাপারটা। এবং ভানসালি কিন্তু একটা জিনিস খুব এক্সক্লুসিভ রেখেছে, যে তার সিনেমার যে আইপি সেটা ভানসালি প্রোডাকশনের কাছেই থাকবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি, যে ভানসালি কিন্তু তার যে স্ক্রিপ্টস বা যে ধরনের ছবি সে বানাবে সেটার উপর পুরোপুরি ক্রিয়েটিভ কন্ট্রোল তারই থাকবে। এবং পরবর্তীকালে যদি স্টেক্স তারা বাড়িয়ে নেয়, মানে যেটা তারা বলছে যে 51%-এ নিয়ে যাবে, সেটা যদি হয়ে যায় তখন তো আর এই ব্যাপারটা থাকবে না, তখন এই ক্লটা আশা করি খাটাতে পারবে না। এটা স্বাভাবিকভাবে যে 51% ওনার, সে অবশ্যই তার একটা মানে সে যেহেতু মেজর চাংটা তার কাছে থাকবে, তো সে তখন অবশ্যই সে ইন্টারফেয়ার করবে। বাট আমার মনে হয় বানসালি ওই লেভেলে যেতে দেবে না, বিকজ হি ইজ অলওয়েজ মানে তার একটা মানে অটের ফিল্ম মেকার, সে তার একটা নিজস্ব ভয়েস আছে, একটা স্টাইল আছে। বাকি দুনিয়া চেঞ্জ হয়ে গেলে সে কিন্তু নিজের ফিল্ম মেকিং চেঞ্জ করে না। বানসালি সিনেমাতে অটোমেটিক্যালি মিউজিক, যেটা বললাম, যায়, তার ছবিদের মধ্যে মিউজিক থাকেই। যে টাইপেরই ছবি সে বানাক, একটা পদ্মাবতের মতো ছবি বানালেও তার মধ্যে মিউজিক থাকে, একটা বাজিরাও মস্তানির মতো ছবিতেও সে মিউজিক রাখে, একটা রামলীলার মতো ছবিতেও সে মিউজিক রাখে। তো এই ডিলটা তবু হ্যান্ড ইন হ্যান্ড এখনো অব্দি দাঁড়িয়ে অনেকটা সেফ মনে হচ্ছে, অর্গ্যানিক মনে হচ্ছে ব্যাপার। ঠিক এই যে ফারহান আখতার যে ডিলটা হয়েছে, এক্সেল এন্টারটেনমেন্ট ইজ গোয়িং থ্রু আ ভেরি ভেরি ব্যাড ফেজ রাইট নাও। তাদের ছবি লাস্ট কিছু ছবি একেবারে ওয়ার্ক করছে না, এবং মোস্টলি এই কোম্পানিজগুলো যেহেতু বম্বেতে এরা এস্টাবলিশ ব্র্যান্ড, তাই জন্য এরা মোস্টলি ওটিটি শোজ করে চলে। ঠিক আছে, আপনি যদি দেখেন প্রচুর কাজ, প্রচুর সিনেমা ডাইরেক্টলি ওটিটিতে ডাম্প করে দিচ্ছে, ডাইরেক্ট প্রচুর ওয়েব সিরিজ বানাচ্ছে ওটিটির জন্য। সব কটা যে বিশাল মির্জাপুর লেভেলে সাকসেসফুল হয়েছে তাও নয়। বাম্বাই মেরি জান বলে একটা কাজ করেছিল, একদম চলেনি। আন্ধেরা বলে একটা কাজ করেছিল, সেরকমভাবে চলেনি। ডাব্বা কাটেলো মারাত্মক মানে মির্জাপুর লেভেলে যে পেনিট্রেশন ঘটাতে পেরেছে তা কিন্তু নয়। তো এক্সেল এন্টারটেনমেন্ট কিন্তু মোস্টলি দেখবেন এই ওটিটি প্ল্যাটফর্মসদের সাথে, মানে প্রাইম ভিডিওস, নেটফ্লিক্স, এদের সাথে কোলাবোরেট করে এইভাবেই চালাচ্ছে। প্রচুর ছবি তাদের মানে ভালো ছবি দেখুন মাঝে মাঝে বানিয়েছে, কিছু ইন্ডি ছবি তারা বুম বলে একটা ছবি প্রডিউস করেছে ইত্যাদি। বাট এই ছবিগুলোর কোনো মানে মেন স্ট্রিম এতে কোনো ফিজিবিলিটি নেই। মানে আজকে একটা সুপারভাইজ অফ মালেগাঁও, সেই ছবিটা খুব মানে ভালো ছবি হয়েছে, বাট একেবারেই হলে চলেনি, বিকজ দিজ আর ওটিটি ফিল্মস। এইগুলো দর্শক এই মুহূর্তে যা স্ট্রাকচারিং দাঁড়িয়েছে লোকের কন্টেন্ট কনজামশনের, সেখানে এগুলো দিজ আর ওটিটি ফিল্মস। সেগুলো কিন্তু মানে এগুলো হলে চলার মতো সেরকম ছবি নয়। এবং এক্সেল এন্টারটেনমেন্টে আপনারা দেখলেন যে ফারহান আখতার ডন 3 সেটা আবারও শোনা যাচ্ছিল যে শুরু হবে, বাট রণবীর সিং ছেড়ে পালিয়ে গেছে। এই ধরনের জিনিসপত্র, আবার প্রজেক্টটা শেলফ হয়ে গেছে, এখন ঋত্বিককে নিয়ে করবার চেষ্টা করছে, সেরকম আর কি নিউজ এসেছিল। জানি না কবে হবে, আদৌ হবে কি হবে না। ফারহান আখতারদের এই ডিলটা না আমার একটু ফিশি লাগছে। কেন ফিশি ইন দ্য সেন্স আমি বলছি, মানে এতে হবেটা কি, দেখবেন 90s-এ এই মিউজিক লেভেলরা কেন 90s এই যে বলে না যে মাসালা সিনেমা কেন বলিউড থেকে হারিয়ে গেল, কেন রোম্যান্টিক ছবির দিকে ইনক্লাইন্ড হয়ে গেল, এর কারণ হচ্ছে রাম গোপাল বর্মা একবার বলেছিল যে মিউজিক লেভেলসরা তার আগে অবধি ছবি প্রডিউস করতো না, তারা কিন্তু মানে মিউজিকটা জাস্ট কিনতো। এবার 90s-এ প্রথমবার মুকেশ ভাট, মহেশ ভাট তারা আর কি গুলশান কুমারকে বললো যে আপনারা ভিডিও ফিল্মস বানান, তখন ভিডিও ফিল্মসের একটা চল ছিল, তো সেটা বানান, সেটা কেন বানাচ্ছেন, তার থেকে আপনারা ছবি প্রডিউস করুন না। তো সেখান থেকে আশিকির জন্ম হয়, এবং আশিকি যেহেতু সুপার সাকসেসফুল হয়, তো সেখান থেকে প্রচুর মিউজিক লেভেলসরা কিন্তু ছবি প্রডিউস করতে শুরু করে দেয়। যারা খালি আগে কিন্তু এক্সক্লুসিভলি মিউজিক বানাতো, তারা কিন্তু এবার শুরু করে দিল সিনেমা প্রোডাকশন। এবার তারা একটা ছবির মধ্যে 8টা 10টা করে গান রাখতে চাইছে, স্বাভাবিক ব্যাপার। এবং সেটা যখনই তারা করতে চাইছে, তখন তারা কি করছে যে ভাই ছবিটাকে রোম্যান্টিক ছবি হতে পারে, কিন্তু রোম্যান্টিক ছবিতে বাই নেচার গান বেশি ভালো ফিট হয়, অ্যাকশন মুভির থেকে বেশি ফিট হয়। তো সেইখান থেকে কিন্তু মাসাল্লা সিনেমার ধীরে ধীরে এটা জোন আউট করে গেল। এবং তারপরে আর্লি 2000s এনআরআই টাইপের সিনেমা একটা যেটা শুরু হলো, কাবি খুশি কাবি গম ইত্যাদি, সেটা তো আপনার প্রত্যেকেই জানে, সেগুলো নিয়ে
নিয়ে আমরা বারবার কথা বলেছি, আর নতুন করে বলছি না। তো দেখুন, যখনই মিউজিক কোম্পানি প্রডিউস করতে শুরু করছে, সে চাইবে রোম্যান্টিক ছবি হোক, যাতে আমার গান বেশি করে হতে পারে। আমি সেই গানগুলো আজকে, তখনকার দিনে ক্যাসেট ছিল, আজকের দিনে হচ্ছে রিলস, ইউটিউব ভিডিওস, বিভিন্নভাবে তারা জিনিসটাকে মনিটাইজ করবার চেষ্টা করবে, এবং গান অটোমেটিক্যালি রোম্যান্টিক কমেডি, রোম্যান্টিক ড্রামা এই ধরনের ছবির মধ্যে বেশি সেট করে। তো তখন কি হলো, যে বলিউডে থেকে মাসালা ছবি চলে গেল। এবার আজকের দিনে আপনি দেখুন বলিউডে কি হচ্ছে, বলিউড বানাতে পারছে না, দর্শক যেটা চাইছে সেরকম ছবি সচরাচর বানাতে পারছে না। দের আর ফিউ এক্সেপশনাল, সাইয়ারা ইজ এ এক্সেপশন, বাট রেগুলার বেসিসে প্রত্যেকটা ছবি যে খুব ভালো চলছে, এক দুটো এদিক ওদিক ধুরন্ধর, একটা সাইয়ারা, একটা ছাওয়া, এরকম কয়েকটা বাদ দিয়ে ম্যাক্সিমাম যে ছবি আসছে সেগুলো কিন্তু দর্শককে অতটা স্যাটিসফাই করতে পারছে না। ছবি কিন্তু আন্ডার পারফর্ম করছে, সেটা বোঝা যাচ্ছে। না হলে কোনো কোম্পানি যদি ভালো পারফর্ম করে তাকে নিজের স্টেক্স বিক্রি করতে হয় না। এবার এখন যেহেতু সাইয়ারা ওয়ার্ক করেছে, এক্সেল এন্টারটেনমেন্ট ভেবেছে যে ভাই তাহলে আমরা রোম্যান্টিক ছবি আরও বেশি বানাতে পারবো, তাহলে ভাই আমাদের টাকা আসবে, তো সেই জন্য আমরা মিউজিক্যাল আরও বেশি করে বানাবো। তো সেই কারণের জন্য এই ডিলটা করা হয়েছে। এবং এতে কি হবে, যে ওই যে যারা স্টেক্স কিনেছে তারা ডেফিনেটলি ফোর্স করবে যে ভাই তুমি রোম্যান্টিক ছবি বানাও। এবার রোম্যান্টিক ছবি, সেটা এক্সেল এন্টারটেনমেন্টের জোনটা কিন্তু রুটেড লাভ স্টোরি তারা বানাতে পারে না, যেটাকে আমরা মাসি লাভ স্টোরি বলি, তারা বানাতে পারে। তাদের মানে ছবি বানানোর প্রসেসটাই প্রচণ্ড ওয়েস্টার্ন। তাদের ছবির যে সাবজেক্ট বা ট্রিটমেন্ট, যে লুক অ্যান্ড ফিল, দোজ আর ভেরি ভেরি ওয়েস্টার্ন। এখানে কি ওগুলো অতটা বেশি রিজনেটিং হবে দর্শকের সাথে, সেটাও একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক কিন্তু। হ্যাঁ, আর এক্সেল এন্টারটেনমেন্ট লাস্ট যদি কিছু ছবি দেখেন যেগুলো হলে রিলিজ হয়েছে, ইমরান হাশমিকে নিয়ে একটা ছবি এলো, এই গ্রাউন্ড জিরো বলে, সেই ছবিটা একদম চলেনি। তারপরে আরেকটা বিশাল বড় প্রবলেম হচ্ছে না, ফারহান আখতারের এই যে নিজে হিরো হওয়ার যে খিদেটা, এটা বিশাল বড় ব্যাকফায়ার করছে। ধরুন একটা প্রোডাকশন কোম্পানি, হতেই পারে একটা এরকম খারাপ সময় চলে এলো যেখানে সে ছবি তার চলছে না ব্যাক টু ব্যাক। এরকম ইয়াশরাজের সাথেও হয়েছে, ধর্মার সাথেও হয়েছে। দেখুন ধর্মার সাথে এখন হচ্ছে বলে, রিসেন্টলি তার ছবি চলছে না বলে আমরা শুনতে পাচ্ছি করণ জোহর আবার ডিরেক্টরের চেয়ারে ফেরত আসছে। এটা কিন্তু ইয়াশরাজ করেছিল হচ্ছে, মানে আদিত্য চোপড়া কিন্তু রবনেমাদি জুড়ি দিয়ে ওয়াইআরএফকে আবার ব্যাক অন ট্র্যাক এনেছিল, ছবিটা বড় হিট দিয়ে। তো এরকম কিন্তু হয় অনেক সময়। কিন্তু আমার কথা হচ্ছে, এই ফারহান আখতার নিজে হিরো হতে গিয়ে এই জিলেজারা ছবিটাও করতে পারলো না অ্যানাউন্স করে, ডন 3 মাল্টিপল ডিলেজ, নিজেদের থেকে মানে একটু যে রিস্ক নিয়ে ছবিটাকে বানাবো সেটা করলো না। আজকে রণবীর সিং ধুরন্ধর দেওয়ার পরে পালিয়ে গেছে। সে দেখেছে যে ভাই না, আমি ভাই নিজে প্রডিউস করে করবো, নিজের ক্রিয়েটিভ কন্ট্রোল রেখে। ও দেখুন হানসাল মেহতার ছেলে, ইয়াং ডিরেক্টর, ও দেখে নিয়েছে ভাই আদিত্যদার ইয়াং ডিরেক্টর, ইয়াং ভয়েস, তার সাথে ছবি করে আমি বেটার ছবি ডেলিভার করতে পেরেছি, ও ওই দিকে চলে গেছে। ওর বক্তব্য নিশ্চয়ই রণবীর সিং ভেবেছে যে ভাই ফারহান আখতার এতদিন ধরে আমাকে ঝুলিয়ে রেখেছে, ছবি স্টার্ট করছে না, করছে না, ফিনান্স পাচ্ছে না, আমি যখন আজকে হিট দিয়ে দিচ্ছি, ওয়াই শুড আই ওয়েট ফর হিম, আই উইল মেক মাই ওন ফিল্ম। তো এই জিনিসটা হয়েছে। এবার ফারহান আখতার রিস্ক নিয়ে ছবিটা করলো না। আগে সে রণবীর সিংয়ের মার্কেট ভ্যালু, সেই অনুযায়ী ওটিটি ডিল ইত্যাদি ইত্যাদি সেগুলো সিকিওর করবার প্ল্যান করছিল, ওই জন্য ছবিটা শুরু করতে পারেনি। যখন একটা কোম্পানি পরপর ছবি, যে ফোন বুথ হ্যান ত্যান এইসব ছবিগুলো ফ্লপ দিচ্ছে, বা ওটিটিতে তোমাকে ছবি ডাইরেক্টলি ডাম্প করতে হচ্ছে, তুমি অ্যাজ এ কোম্পানি লিড, ইউ শুড মেক আ ফিল্ম অ্যান্ড মেক ইট হিট। সেটা তুমি করলে না, তুমি ডন বানালে না, তুমি ওই জিলেজারা বানালে না, তুমি কী করছো, নিজে হিরো হতে যাচ্ছ, যেখানে তোমাকে কিন্তু ওইভাবে হিরো হিসাবে তুফানে কিন্তু লোকে রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, ওই ধরনের ছবি এখন চলছে না, কোনো দরকার ছিল না 120 বাহাদুর ছবিটা করার। ইট ডাজেন্ট মেক এনি সেন্স, দ্য ফিল্ম ইজ ভেরি ব্যাড, কোনো দরকার ছিল না সেটা করতে গিয়ে। নিজে হিরো হতে গিয়ে নিজের ডিরেক্টোরিয়াল ফিল্ম যেটা ভালো বানাতে পারতো, নিজে কত বছর ধরে ডিরেকশনই দেয়নি। তো জানি না ফারহান আখতার কী করবে। এই মুহূর্তে এক্সেল এন্টারটেনমেন্টের কাছে কোনো ভালো হিরো নেই। আজকে শাহরুখ, সালমান, আমির এই লেভেলের স্টাররা কাজ করবে না এক্সেলের সাথে। তাদের যে কন্টেন্ট, ওই কন্টেন্ট বক্স অফিসে রিজোনেট করে না, এরা বুঝে গেছে এরা করবে না। রণবীর সিং দেখছেন করছে না, রণবীর কাপুর করবে না, তার যা লাইন আপ আছে সেই রকম ছোট ছবি করবে না। এক্সেল ইজ নোন ফর ডুইং দিস মিড বাজেট ফিল্মস। লাস্ট তারা বড় ছবি করেছিল রাইস, সেখানেও শাহরুখ খান কো প্রডিউসার ছিল, দ্যাট ইজ ব্যাক ইন 2017। এত বছর হয়ে গেছে, ওটা দেখবেন খালি মিড বাজেট ছবি বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। তাই জন্যই ডনের মতো ছবির ফিনান্স তুলতে পারছিল না কেন, ওই কারণেই আর কি। আর আগে থেকে সব বেছে বুঝে সব ডিল সেভ করে নেবো। এখন ওটিটিটা ওই প্রাইস দিচ্ছে না, যে ওটিটি প্রাইস আগে সিকিওর করবো, টেলিভিশন ডিল সিকিওর করবো, মিউজিক রাইট সিকিওর করবো, সব কিছু সিকিওর করে তারপর বড় ছবি করতে নামবো। তো সেটা করতে পারছে না, ওইভাবে হয় না। কারণ সবসময় আজকে আদিত্য ধর তো রিস্ক নিয়েছিল, রণবীর সিংকে নিয়ে তো এই ছবিটা মাউন্ট করেছে। এই ছবিটা রিলিজের দিন অবধি লোকে বলছে ফ্লপ হবে, অ্যাডভান্স বুকিং ছিল না, কিন্তু তারপর তো সে হিট করে দেখিয়ে দিল। ছবির ওপর তো তোমায় কনফিডেন্স রাখতে হবে। তুমি যদি খালি সব বিজনেসটাই, যেটা বলিউডের প্রডিউসারদের প্রবলেম, যে তারা পয়সা লাগাবার আগে সব ডিল সিকিওর করবার চেষ্টা করে, প্রবলেমটা এখানেই হয়ে যায়। সাউথে আজকে দেখুন এই যে বড় ছবিগুলো হচ্ছে, এখানে কিন্তু প্রডিউসাররা আগে পয়সা লাগিয়েছে, ডিরেক্টরের উপর ছেড়েছে ব্যাপারটাকে। কিন্তু এক্সেল বা ধর্মা বা যারাই করছে, এরা আগে থেকে পুরো জিনিসটাকে সিকিওর করে তারপরে নামবার চেষ্টা করছে। এখন এই যে ঋত্বিককে ধরছে ডন 3 এর জন্য, ঋত্বিকেরও সময় খুব খারাপ চলছে, ছবি চলেনি। ক্রিশ 4 হবে কিনা ভগবান জানে, বিকজ ওয়ার 2 যেভাবে ফ্লপ করেছে, শোনা যাচ্ছিল যে হবে না, মাইট বি। তো যাই হোক, সেটা হোক, ঋত্বিকের এখন অবস্থা খারাপ বক্স অফিসের জন্য। বিক্রম বেদা চলেনি, ফাইটার আন্ডার পারফর্ম করেছিল, ওয়ার 2 চলেনি। এবার যদি ঋত্বিক এখন এই সময় এসে ফারহান আখতারের সাথে যেহেতু বন্ধুও হয় অনেক দিনকার, যদি ছবি করে বসে,
ওই একটাই স্টারকে ওরা অ্যাক্সেস করতে পারবে। কিন্তু তাহলে প্রবলেমটা কি হয়ে যাবে, ঋত্বিকের বিশাল বড় ব্যাকফায়ার করবে। ঋত্বিকের এই সময় করা উচিত হচ্ছে একটা কোনো সাউথের ডিরেক্টরের সাথে ছবি, এই যে ধরুন এই হোমবালের সাথে যে ছবিটা করছে ওইগুলোর দিকে বেশি করে ফোকাস করা উচিত। ঋত্বিক যদি এই সময় এক্সেলের সাথে ছবি করেছে, মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, কারণ এক্সেলের ঋত্বিককে দেখিয়ে ওরা টাকা পয়সা তুলে নেবে, ডিল সিকিউর করে নেবে, কিন্তু আলটিমেটলি ওরা ওই ছবিটা সেই স্লিক একটা ছবি বানাবে, ওয়েস্টার্ন একটা ছবি বানাবে, যেটা কিন্তু বক্স অফিসে কোনো সেরকম নেই, মানে ফিজিবিলিটি নেই, মানে বক্স অফিসে বিশাল বড় হিট হয়ে যাবে, ধুরন্ধরের মতো হিট বা পুষ্পার মতো হিট, এটা হবে না। যখনই হবে না তখনই জিনিসটা ব্যাকফায়ার করবে, ঋত্বিকের স্টার ভ্যালুতে ব্যাকফায়ার করবে। তো ঋত্বিকের তো অবশ্যই এই ট্র্যাপে পা দেওয়া উচিত নয়। এক্সেল মেইন স্ট্রিম ওয়েতে এমনিতেই খারাপ মানে পারফর্ম করছিল, তাদের ছবি চলছিল না। লাস্ট মনে হয় ফুকরে 3 চলেছিল বক্স অফিসে, ওই ছবিটা ওয়ার্ক করেছিল, আর মাডগাঁও এক্সপ্রেস ওয়ার্ক করেছিল। তার পরবর্তীতে যদি দেখেন কোনো ছবি ওয়ার্ক করেনি, এবং ওটিটিতেও যে মারাত্মকভাবে বিশাল সাকসেসফুল হচ্ছে, মির্জাপুরের লাস্ট সিজন খারাপ হয়েছে, তো এরকম জিনিসপত্র হয়েছে। বাট ওটিটি প্ল্যাটফর্মসের ক্ষেত্রে কি, যে শোগুলো করে ওখানে ওদের লাভই থাকে, ওখানে মার্জিন বেশি না হলেও একটা লাভ তো থাকেই, তো সেইগুলো করছে, মানে অ্যাজ আ প্রোডাকশন দে উইল মেক মানি। বাট একটা যে রেপুটেশন, ঠিক আছে, যে ভাই 1 নম্বর প্রোডাকশন হাউস কাজ করছি, ধরুন নিখিল আডবাণী দেখুন ওটিটিতে প্রচুর শো বানাচ্ছে, ঠিক আছে, হি ইজ মেকিং লট অফ মানি। বাট নিখিল আডবাণী যে একটা স্টার ডিরেক্টর ছিল, সেই যে স্ট্রেচারটা ছিল সেটা হি হ্যাজ লস্ট, ঠিক আছে। হি ইজ মেকিং ভেরি গুড শোজ, মানে ফ্রিডম অ্যাট মিডনাইট খুব ভালো শো, অন্য প্ল্যাটফর্মসেও করছে, দ্যাট ইজ হি ইজ আ ভেরি গুড স্টোরি টেলার, প্রচুর শোজ বানাচ্ছে। বাট নিখিল আডবাণী কাল হো না হোর পরবর্তীতে যেখানে তার ট্র্যাজেক্টরি যাওয়া উচিত ছিল অ্যাজ এ ডিরেক্টর, সে প্রচুর ফ্লপস দিয়েছে, তখন কিন্তু বড় স্টার্সদেরকে নিয়েও ফ্লপ দিত, হি ইউজ টু মেক বিগ ফিল্মস। বাট এখন দেখুন, হি ইজ নট ওয়ার্কিং উইথ এনি বিগ স্টার্স অর এনিথিং, হি ইজ জাস্ট মেকিং মানি, হি ইজ মেকিং গুড শোজ, হি ইজ মেকিং মানি। বাট ওই যে স্টার স্টেচারটা রাজা ভানসালির রয়েছে, বিকজ হি ইজ মেকিং আ ফিল্ম কল লাভ অ্যান্ড ওয়ার, স্টারকাস্ট দেখুন, সেই স্টেচারটা কিন্তু নিখিল আডবাণী হ্যাজ লস, ফারহান আক্তার উইল অলসো লস, অ্যান্ড হিজ প্রোডাকশন হাউস উইল অলসো লুজ দ্যাট কাইন্ড অফ, যে ওদের একটা স্টার স্টেচার আছে, জোয়া আক্তারের বলুন, ফারহান আক্তারের বলুন, সেটা এবার লুজ হয়ে যাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। রেডি একটা এরকম কাইন্ড অফ সাউথ বম্বে জোনের মধ্যে অপারেট করতো এক্সেল, সেখানে সেই ধরনেরই কন্টেন্ট প্রচণ্ড ওয়েস্টার্নাইজড, এবং সেগুলো মানে গ্রাউন্ডের সাথে, মানে মাসেসদের সাথে কানেকশন নেই, সেটা একটা ওয়ে অফ অপারেশন ওদের ছিলই। তার পরবর্তীতে যখন ইউনিভার্সাল মিউজিক এখন রাইটস মানে স্টেকস কিনে নিচ্ছে 30%, তখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে ইটস আ ফাইনাল নেইল ইন দ্য কফিন, বিকজ তারা এবার তোমাকে ফোর্স করবে যে ইউ মেক সামথিং উইচ ইজ রোম্যান্টিক, বা রোম্যান্টিক কমেডি, বা কমেডি যেখানে তুমি গান প্লেস করতে পারো। সো সেটাই হবে আলটিমেটলি, তো ওই দিকেই যাচ্ছে ব্যাপারটা। এবং অল দিস প্রডিউসার্স আর ব্লিডিং, এটা আমি তখন ওই করণ জোহর আদার পুনাওয়ালার ব্যাপারেও বলেছিলাম, যে নাহলে ভাই যদি তোমার প্রোডাকশন কোম্পানি ঠিকঠাক চলে, তো তুমি 100% স্টেক্স নিজের কাছে রাখবে। এই জিনিসটাই আমার ওয়াইআরএফের ভালো লাগে, ওয়াইআরএফ ছবি খুব খারাপ খারাপ বানাচ্ছে, ওয়ার 2 ইত্যাদি, আলফা পোস্টপন্ড হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে ছবি খারাপ আছে। কিন্তু দেখুন যত যাই হয়ে যায়, ওরা কিন্তু কোনো কর্পোরেটের সাথে কিন্তু করছে না, বিক্রি করছে না নিজের। এইটা কিন্তু আদিত্য চোপড়া কিন্তু ধরে রেখে দিয়েছে, যে না ভাই আমার কোম্পানি আমার নিজের, আমি কাউকে স্টেক্স বিক্রি করবো না, আমি এসব করবো না, ঠিক আছে। করণ জোহর করে ফেললো, তার করণ জোহর করার পরবর্তীতে আরও দেখুন আদার পুনর্বেলার সাথে 2024-এ ডিল হয়েছে, তারপর থেকে জাস্ট রেজাল্টসগুলো দেখুন করণ জোহরের। আর কর্পোরেট যখনই ঢুকবে, আপনার ওয়ে অফ অপারেশন কখনোই আপনি ক্রিয়েটিভ ইনস্টিংক্টের ওপর ছবি বানাতেই পারবেন না। সে 10টা MBA-কে ওখানে বসাবে, সে 4টে ইনপুট দেবে, তারা সিনেমা কিছু বোঝে না, আপনি কিছুতেই করতে পারবেন না, ওই জিনিসটা হবেই না। ভালো ছবি ক্যানট বি মেড লাইক দ্যাট। ধুরন্ধরের সাকসেস দেখে যারা ভাবছে যে বলিউড ইজ ব্যাক, এটা কিন্তু নয়, ইট ইজ এ ইন্ডিভিজুয়াল সাকসেস। একটা লোক আদিত্য ধর, যার কনভিকশন ছিল যে নিজের মতো করে একটা ছবি বানাচ্ছিল, অনেক দিন ধরেই বানাচ্ছিল, মানে উড়িতেও সেটা ছিল, আর্টিকেল 370-তেও সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন, সেটা আপনি একটা যে ওই ছবিটা করলো বারামুল্লা বলে, যেটা নেটফ্লিক্সে এসে, সেটাতেও দেখতে পাচ্ছেন। তো সেই লোকটা একটা ইন্ডিভিজুয়াল লোকের কনভিকশন, সে একটা ছবি বানিয়েছে, দ্যাট ইজ ওয়ান অফ আ কেস, দ্যাট ইজ নেভার, মানে যে বলিউড পুরো কামব্যাক করে গেছে, বলিউড এবার পরপর ভালো ছবি বানাবে, ইট ইজ নট দ্য কেস, ঠিক আছে। আর এখনও সাউথের ডমিনেন্সি থাকবে, ঠিক আছে, এবং বলিউড এখনও খুব খারাপ ফেজে আছে। আপনি দেখুন না বাকি ডিরেক্টররা কী কাজ করছে, তাদের কি আপনি এক্সেল এন্টারটেনমেন্টের কাজকর্ম দেখতে পাচ্ছেন, বড় প্রোডাকশন হাউস কিছু করতে হবে, ধর্মার কাজ তো দেখতেই পাচ্ছেন, এই যে কাবি খুশি কাবি গাম 2 বানাবো, কোনো সেন্স হয় না জিনিসটা, ওটা কোনোদিনও ফার্স্ট পার্টের ওটাকে মানে ম্যাজিকটাকে রিক্রিয়েট করতে পারবে? ওখানে কাস্টিং দেখুন, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন, ইম্পসিবল টু ম্যাচ, ওই কাস্টিং আনতেই পারবে না। তো কাস্টিং লেভেলেই ব্যাপারটা ফেল হয়ে যাচ্ছে। ওখানে হিরোইন কারা ছিল, কাজল, করিনা কাপুর, জয়া বচ্চন, সো এটা হাউ ইউ উইল মেক ইট ওয়ন্ট বি পসিবল। রোহিত শেট্টির অবস্থা খারাপ, ম্যাক্সিমাম কিন্তু বড় যারা স্টার ডিরেক্টর, মাসালা ডিরেক্টর ছিল, তাদের কিন্তু অবস্থা খারাপই আছে, ঠিক আছে। কয়েকজন ইন্ডিভিজুয়াল লেভেলে কয়েকটা ছবি হিট দিয়েছে, যেরকম তেরে ইশক মে আনন্দ এল রায় হিট আর মিস হয়, আনন্দ এল রায় করে কিছু,
কোনো সময় ওয়ার্ক করে, কোনো সময় করে না। তো এটা যেহেতু রাঞ্জনা একটা ফ্র্যাঞ্চাইজ ইত্যাদি ছিল, তো সেই কারণে ওয়ার্ক করেছে ধানুষের সাথে, মিউজিক ভালো ছিল, ওয়ার্ক করে গেছে। ধুরন্ধর ওয়ার্ক করেছে একটা ইন্ডিভিজুয়ালের কনভিকশনের জন্য। বাট এখানে আপনি বলতে পারবেন না যে সব প্রোডাকশন কোম্পানি যারা টপ টায়ার প্রোডাকশন কোম্পানি সবাই যে ভালো কাজ করছে, সবাই যে খুব মানে সাকসেসফুল কাজ করছে বা ভালো প্রজেক্টস করছে যেগুলো মানে একদম শিওর শট হিট হবে, সেটা কিন্তু হচ্ছে না। এবার সেটা আপনারা দেখতেই পাবেন সামনে কিছু বছরের মধ্যে আর কি। তো ইটস গোয়িং থ্রু এ ভেরি ব্যাড ফেজ। এবং আরও তারা এই কর্পোরেট ইনভেস্টমেন্ট টেনে এনে, যেহেতু ব্লিড করছে ওই জন্য পয়সা লাগবে ছবিগুলো বিগ মাউন্টিং ছবি করতে গেলে, তাই জন্য কর্পোরেটদেরকে ডেকে আনছে, সেগুলো দিয়ে আরও ওরা ব্যাকফায়ার করছে। ঠিক আছে, একটু রিস্ক নিয়ে না, মানে সাউথে যেরকম প্রডিউসার একটু রিস্ক নিয়ে ছবি বানায়, সেই রিস্ক নিয়ে মার্কেট থেকে ছবি মানে পয়সা তুলে নিজেদের ছবি বানানো উচিত, রাদার দেন মানে জিনিসটাকে সেভ করবার জন্য কর্পোরেট ফান্ডিং, আমার সাথে টাই আপ আছে ভাই, এমনি টাকা দিয়ে দিচ্ছে, আমার লস হবে না, এই মাইন্ডসেটটা থেকে ছবি বানালেই প্রবলেমে ফাঁসবেন। আর ইউ গাইজ আর সো এস্টাবলিশ ইন দ্য ফিল্ম প্রোডাকশন, এত বছর ধরে করছো, সিনেমা তোমাদেরকে এত কিছু দিয়েছো, তো তোমরা একটু রিস্ক নাও, নাহলে কে নেবে? তো এটাই বলা ছিল। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।